পাকিস্তানের পাকিস্তানের প্রথম সংবিধান চালু করা হয় এবং এই সংবিধানটা চালু হয় 23শে মার্চ 1956। এটা ছিল পাকিস্তান দিবস, এই দিনে চালু হয়। তেইশে মার্চ 1956। আমার নাম হয়েছে এইটা আমার নাম। কি নাম? এই যে এটা আমার নাম, বুঝছেন? আসেন। তো এরপরে যেটা 23শে মার্চ প্রথম সংবিধান চালু হয়, এইখানে দুইটা বৈশিষ্ট্য লিখবেন। প্রথমবারের মতো পূর্ব বাংলার নাম রাখা হয় পূর্ব পাকিস্তান। এই সংবিধানে পূর্ব পাকিস্তান নাম হয়ে যায় পূর্ব বাংলা থেকে। এবং এই সংবিধানে প্রথমবারের মতো বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দেখছেন? ওকে, আর আরেকটা জিনিস লিখবেন, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় গেল নাম্বার 1। নাম্বার 2 যেটা লিখবেন, এইখানে ব্র্যাকেটে লিখবেন যে 1954 সালের 9 মে পাকিস্তান গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। গণপরিষদ মানে সংসদ সদস্যরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। আর যখন সংবিধান 56 সালে আসে, সেই 56 সালে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়। একটা 54 সালে গণপরিষদ মানে সংসদ সদস্যরা স্বীকৃতি দেয়, আর 56 সালে স্বীকৃতি দেয় হলো এরা সংবিধানে 56 সালে, আর 54 সালে দেয় গণপরিষদ স্বীকৃতি। দেন আর কি, এখানে আর দুইটা কথা তারিখ মনে রাখবেন এই স্বীকৃতির ক্ষেত্রে। একটা হলো 17ই নভেম্বর 2000 না 1999 ইউনেস্কো তার 30তম সভায় ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান করে, যেটা 2000 সাল থেকে প্রথমবারের মতো 188টি দেশ একযোগে পালন করে। আর আরেকটা হলো 5 ডিসেম্বর 2008 ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ স্বীকৃতি দেয় তার 64তম সভায় বাংলাকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই একটা স্বীকৃতি, একটা জাতিসংঘের, একটা ইউনেস্কোর স্বীকৃতি। এই দুইটা তারিখ মনে রাখবেন। আর ওই পাশে দুইটা তারিখ মনে রাখবেন, একটা 1954 সালে, একটা 1956 সালে। ক্লিয়ার হলে সি লিখে দেন, তাহলে আমরা সামনে যাবো। আর আমি জাস্ট একটা সেকেন্ডের মধ্যে আবার ফিরছি, একটু সময় আপনারা লিখতে থাকেন, লেখা শেষ হলে ক্লিয়ার বা সি লিখে দেবেন। আমি ফিরছি।
ওকে, শেষ, ক্লিয়ার। 2000 সালে 188টি দেশ একযোগে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথমবারের মতো পালন করে, এটা বলছি 2188 দিয়ে। আর তারপরে আসেন 56 সালের পরে আসে 1958 সালের ঘটনা, আরটা হলো 1957 সালের ঘটনা। 57 সালে কাগমারি সম্মেলন হয় ফেব্রুয়ারি মাসে, এটা ছিল 7 ফেব্রুয়ারি, কাগমারি সম্মেলন। সম্মেলনটা হয় সন্তোষ, টাঙ্গাইল। টাঙ্গাইলের সন্তোষ নামক জায়গায় একটা সম্মেলন হয় যার নাম কাগমারি সম্মেলন, জায়গাটার নাম ছিল কাগমারি। এই সম্মেলনে 30তম সভা, এই কাগমারি সম্মেলনে প্রথমবারের মতো পাকিস্তানকে একটা হুমকি ধামকি দিয়ে দেয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন ওই সম্মেলনের সভাপতি এবং ওইখানের প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওনারা পাকিস্তানকে হালকার উপরে একটা ধাবরানি দিয়ে দেয় যে যদি আমাদের কথা না মানো তাহলে আমরা তোমাদেরকে আসসালামু আলাইকুম দিয়ে দিব। মানে হলো তোমাদের বাড়ি ওই পশ্চিমে, আমাদের বাড়ি এই পূর্ব মাথায়, শেষ মাথায়, মাঝখানে আর একটা দেশ 1400 মাইল দূরে তোমরা থাকো, ওইখানে বসে তোমরা যা মনে চায় তাই করবে, এটা হবে নাকি? এরকম করলে কিন্তু তুমি তোমার মতো আমি আমার মতো। ভয় দেখায় না একজন আরেকজনকে? ওরকম একটা ভয় দেখাইছে। তো এটা হলো কাকমারি সম্মেলন। এরপরে 7ই অক্টোবর একটা ঘটনা ঘটে, পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা প্রথম সামরিক শাসন জারি করে দেয় পাকিস্তানে। 7 অক্টোবর 1958 সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন ইস্কান্দার মির্জা। পাকিস্তানের প্রথম সামরিক শাসন মানে ক্ষমতা সেনাবাহিনীর হাতে দেয়, এবং দেওয়ার পরে সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খান, সন্তোষ কি, ভাই সন্তোষ কি, কেউ একজন ওনাকে বলে দেন সন্তোষ কি? খাওয়ার জিনিস, বাতাসা। সন্তোষ মানে হলো একটা জায়গার নাম, একটু আগে বললাম সন্তোষ টাঙ্গাইল, মানে হলো যেখানে বসে কাকমারি সম্মেলনটা হয়েছে, এটা খাওয়ার জিনিস। রাগ করছেন? রাগ করেন না, আসেন, এমনি জাস্ট মজা নিলাম। তো ইস্কান্দার মির্জা উনি সামরিক শাসন জারি করলে ক্ষমতায় চলে আসেন আইয়ুব খান, যিনি পাকিস্তানের ছিলেন হলো সেনাবাহিনীর প্রধান, এবং 27 অক্টোবর তিনি নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করেন, যে আমি আজকে হইতে প্রেসিডেন্ট, নিজে নিজে স্বঘোষিত প্রেসিডেন্ট। এবং সেই স্বঘোষিত প্রেসিডেন্ট ক্ষমতায় ছিলেন 1969 সাল পর্যন্ত, 11 বছর। তাকে ক্ষমতা থেকে আর নামানো যায় নাই। এর মধ্যে তিনি তার আমলে যে যে ঘটনাগুলো ঘটছে তার অন্যতম একটা হলো 1962 সালের ছাত্র আন্দোলন। 1962 সালের ছাত্র আন্দোলন, এবং এই আন্দোলনটার চূড়ান্ত আন্দোলন হয়েছিল 17ই সেপ্টেম্বর। এই দিন ছাত্ররা শরীফ শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন করে। মানে শরীফ কমিশন গঠন করা হয়েছিল যে উচ্চশিক্ষার রূপরেখা কি বা কেমন হতে পারে এই বিষয়ে, হ্যাঁ। আর উচ্চশিক্ষার রূপরেখা বিষয়ে যখন একটা রিপোর্ট ওনারা দেয়, সেখানে বলা ছিল উচ্চশিক্ষা অবৈতনিক হইতে পারবে না, উচ্চশিক্ষা অবৈতনিক হতে পারবে না, হ্যাঁ। 7 নাকি 27, আরে 7 অক্টোবর, আরে এইটা 27 অক্টোবর, যখন আইয়ুব খান ক্ষমতায় বসে যায় নিজেকে প্রেসিডেন্ট দাবি করে। ওই দিন আইয়ুব খানের হাতে ক্ষমতা দেওয়া হয় সেনাবাহিনীর প্রধান হিসেবে, আর 20 দিন পর সেই নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট দাবি করে বসে। আর ইস্কান্দার মির্জাকে মধ্য এশিয়ায় নির্বাসনে পাঠিয়ে দিছে, গাটি বস্তা গোল করে দেশের বাইরে বাইর করে দিছে ওনাকে। আর 17ই সেপ্টেম্বর হলো শরীফ শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলন হয়, পরে ওই শিক্ষা কমিশন রিপোর্ট স্থগিত করে দেওয়া হয়। 1965 সালের ঘটনা, 65 সালে সেপ্টেম্বর মাসে 6 থেকে 23 সেপ্টেম্বর এই সময় হয় দ্বিতীয় পাক ভারত যুদ্ধ। একটা হয়ে গেছে 1947-48-এ, আর দ্বিতীয় পাক ভারত যুদ্ধ হয় কাশ্মীর নিয়ে। এই যুদ্ধটা হয় 6 থেকে 23 সেপ্টেম্বর, 6 থেকে 23 সেপ্টেম্বর, 6 থেকে 23
সেপ্টেম্বর। লিখছেন? নেক্সট যেটা লিখবেন সেটা হলো এই দ্বিতীয় পাক ভারত যুদ্ধের পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল সাল 1966-তে, যেটার নাম হলো তাশখন্দ চুক্তি। তাশখন্দ চুক্তি। এবং এই চুক্তিটা হয় 1966 সালে, এবং 66 সালের এই চুক্তি হয় হলো উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে বসে। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে বসে এই চুক্তিটা হয়। উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে বসে এই চুক্তিটা হয়, এবং এই চুক্তি অনুযায়ী এরা যে আমরা আর যুদ্ধ করব না এরকম একটা ইসের মধ্যে চলে আসে, শান্তি চুক্তির মধ্যে। বাট এইবার ঝামেলা ভারতের সাথে না লেগে এইবার ভারতের পরে ঝামেলাটা লাগে পূর্ব আর পশ্চিমের মধ্যে, নিজেদের মধ্যে। কিভাবে? পরবর্তী যে ঘটনাটা ঘটে সেটা হলো 1966 সালের 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন। আর এই 6 দফা আন্দোলনের সূত্রপাতটা হয় 5 ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে বিরোধী দলের একটা সম্মেলনে গিয়ে প্রথমবারের মতো 6 দফা উত্থাপন করেন। 6 দফা মানে 6টা দাবি, যে আমাদের এই 6টা দাবি আছে, এটা অবশ্যই মানতে হবে। 1965 সালটা বুঝি নাই, না বোঝার কি আছে, আমি তো না বোঝার মতো কিছু বলি নাই। 1965 সালে কি হয়? 65 সালে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ লাগে। সালে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ লাগে। ওকে। আর 21শে ফেব্রুয়ারি পুস্তিকা প্রকাশ করা হয়। একটা 6 দফার উপরে একটা পুস্তিকা প্রকাশ করা হয়, যে পুস্তিকার নাম হলো 6 দফা আমাদের বাঁচার দাবি। 6 দফা আমাদের বাঁচার দাবি। বঙ্গবন্ধুর নামে এই বইটা প্রকাশ করা হয়, 6 দফা আমাদের বাঁচার দাবি। উফ। যখন আপনি ঘুমাইবেন না, সেই না ঘুমানোর কারণে ডিহাইড্রেট হওয়া ঠেকাইতে কি পরিমাণ পানি খাইতে হয়, কারণ পানি শুকায় যায় একটু পর পর ঘুম কম হলে। সুজন পঞ্চগড়, কি অবস্থা ভাই? আপনাদের ওইখানে ঠান্ডা খুব এখনো? এবার সেই টুপি টাপি পরে বসে আছেন। মিথুন ভাই তো একেবারে বিশাল হুডি উঠায় বসে আছেন না? ঠান্ডা আছে বোঝা যাচ্ছে তাহলে। ঢাকায় একটু কম। হ্যান্ড রেজ করা আছে কার? কনক বরিশাল। জি আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার শুধু আপনার জন্যই ভর্তি হয়েছি, কিন্তু অথচ আপনার ক্লাসই পাচ্ছি না স্যার। এটা আরে সবচেয়ে বড় দুঃখের বিষয় শুধু স্যার। আমার জন্য ভর্তি হয়েছেন সেটা না, আমরা সবাই চেষ্টা করতেছি, সব স্যাররাই চেষ্টা করছি যে যাতে আপনারা একটা ভালো ফলাফল করেন, আপনারা পাশ করে আসেন। আর স্যার আমার রিলেটিভ হচ্ছে আপনার কলিগ আফজাল হোসেন শোভন, তার কাছ থেকে অনেক খোঁজ খবর আপনারটা রাখি। স্যার উনি এখন সম্ভবত মির্জাগঞ্জে আছে। ও আচ্ছা। আপনার সাথে একসাথে ক্যাডার হয়েছে উনিও এবার আচ্ছা, 43-এ। স্যার এখন আপনার কাছে একটাই দাবি, আপনি যতটুকু পারবেন শুক্র শনিবারে আমাদের হচ্ছে ক্লাস নেবেন স্যার। জি ঠিক আছে ইনশাল্লাহ। আর স্যার আমার বাসা হচ্ছে বরিশালের বাকেরগঞ্জে। জি আপনার দেশের লোক তো, এতটুকুই দাবি আপনার কাছে। ঠিক আছে ইনশাল্লাহ, দাবি দাওয়া পূরণ করা হবে। সামনের ভোটে আমি জিতলে দাবি দাওয়া সব পূরণ করে দেবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থাকেন। তো এরপরের যেটা আছে 6 দফা আমাদের বাঁচার দাবি, এই পুস্তিকা প্রকাশের পরে এখানে আরেকটা তারিখ লিখবেন, সেটা হলো 23শে মার্চ আনুষ্ঠানিকভাবে 6 দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এইটাও লাহোরে। আনুষ্ঠানিকভাবে 6 দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং 6 দফা উত্থাপন করছেন দুইবারই লাহোরে। লাহোরে বঙ্গবন্ধু 6 দফা দাবি উত্থাপন করেন।
এটা কয় দফা দাবি ছিল না আপুর এই দাবি? এক দফা এক দাবি। জাস্ট কিডিং। এরপরে যেটা আছে এই 6 দফার দফাগুলো কি কি ছিল এটা পরীক্ষা আসে। তার আগে দুইটা কথা জানবেন যে 6 দফাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টা চুক্তির সাথে। 6 দফার তুলনা করা হয় ম্যাগনা কার্টা চুক্তির সাথে। আর 6 দফার অন্য নাম ছিল বাঙালির মুক্তির সনদ। অন্য নাম ছিল 6 দফার বাঙালির মুক্তির সনদ। বাঙালির মুক্তির সনদ। আর 6 দফার দফাগুলো নিয়ে চলেন আমরা একটু বলে দিচ্ছি। 6 দফার দফা বা দাবিগুলো কি ছিল এটা নিয়ে প্রাইমারি পরীক্ষায় অনেক প্রশ্ন আসছে, নিবন্ধনের প্রশ্ন আসছে, আর বিসিএস এ তো অ্যাভেলেবেল আসে। ম্যাগনা কার্টা কি বুঝি না। ম্যাগনা কার্টা হলো একটা চুক্তি, ব্রিটেনের রাজা জন এবং ব্রিটেনের সাধারণ জনগণ এই দুই দলের মধ্যে একটা চুক্তি হয়েছিল 1215 সালে, যেটার নাম হলো ম্যাগনা কার্টা চুক্তি। আর এই ম্যাগনা কার্টা চুক্তি, জাস্ট মিনিট আমি একটু পরে ফিরছি, একটু আমাকে একটু সময় দেন। একটু সময় দেন আমাকে, জাস্ট আমি ফিরছি। আর এই ম্যাগনা কার্টা চুক্তিতে মূলত সাধারণ জনগণকেও কিছু কিছু ক্ষমতা দেওয়া হয়, আর রাজার কিছু ক্ষমতা ক্ষুণ্ণ করা হয়। কারণ আগে ভাবা হতো যে রাজা কোনো ভুল করে না, রাজা যা করে সব ঠিক। ওকে, এরপরে আসেন এই চুক্তিটার সাথে তুলনা করা হয় আমাদের 6 দফা যে দাবি দেওয়া এইটাকে। 6 দফার দফাগুলো কি কি ছিল? দফা সমূহ ক বা 1 নাম্বার প্রাদেশিক স্বায়ত্তশাসন, যা আমাদের দেশ আমরাই চালাবো। শুধু আমাদের বিদেশি সম্পর্ক এবং আমাদের প্রতিরক্ষা, এই দুইটা ব্যাপার দেখবে পশ্চিমারা অর্থাৎ কেন্দ্রীয় সরকার, আর বাদ বাকি আমাদের যা নিয়ম কানুন পলিসি সব আমাদেরটা আমরাই দেখব। এটাকে বলা হয় প্রাদেশিক স্বায়ত্তশাসন। 2 নম্বরে বলা হয় প্রদেশগুলোর ক্ষমতা, অর্থাৎ কেন্দ্রের হাতে কি ক্ষমতা থাকবে আর প্রদেশের হাতে কি কি ক্ষমতা থাকবে, ক্ষমতার বন্টন সম্পর্কে। 3 নম্বরে মুদ্রা ব্যবস্থা সংক্রান্ত, দুই পাকিস্তানের মধ্যে দুইটা আলাদা আলাদা মুদ্রা চালু করতে হবে, অথবা যদি একই মুদ্রা চালু থাকে আমাদের পাকিস্তান থেকে যেন টাকা চুরি করে তোমাদের পাকিস্তানে না নিয়ে যাও, আমাদের কষ্টের পাট বেচা টাকা সেটা এনশিওর বা নিশ্চিত করতে হবে। আমাদের কষ্টের পাট বেচা টাকা তোমাদের এই জায়গায় নেওয়া যাবে না, এটা করা হয়। আর 4 নম্বরে কর, রাজস্ব ও খাজনা আদায় আমাদেরটা আমরা নিজেরাই করব, আর আমরা আদায় করার পরে এটার একটা অংশ আমরা কেন্দ্রকে দিয়ে দিব। আমাদের কর, রাজস্ব, খাজনা আদায় আমাদেরটা আমরা নিজেরাই করব এবং এটার একটা অংশ আমরা অবশ্যই কেন্দ্রকে দিয়ে দিব। এরপরে বৈদেশিক বাণিজ্য আমাদেরটা আমরা নিজেরাই করব। বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত, যে আমাদের বৈদেশিক বাণিজ্য আমরা নিজেরাই করব, বিদেশের সাথে পাট বা অন্যান্য জিনিসপত্র কেনা বেচার যে ব্যাপারটা, কেন্দ্রকে এই কেনা বেচার একটা অংশ আমরা দিব। কেন্দ্রকে এই কেনা বেচার একটা অংশ আমরা দিয়ে দিব, ব্যাস এইটুকুই। কেন্দ্রকে কেনা বেচার একটা অংশ আমরা দিব। আর 6 নম্বরে আধা সামরিক বাহিনী গঠন, আধা সামরিক বাহিনী গঠন, যা আমরা আমাদের নিজেদের রক্ষার জন্য বা নিজেদের সীমান্ত রক্ষার জন্য একটা বাহিনী গঠন করবো, আধা সামরিক বাহিনী, যারা সামরিক বাহিনী না, মিলিটারির মতো ট্যাঙ্ক, কামান, সাজোয়াজান এগুলো না থাকলেও চলবে, কিন্তু দেশ রক্ষায় যতটুকু অস্ত্র প্রয়োজন
সেমি হেভি মেশিন গানস যেগুলো আছে ওই ধরনের অস্ত্রপাতি নিয়ে একটা বাহিনী গঠন করব। ওকে, তো এখানে বিষয়টা হলো যেমন আমাদের বিজিবি, এরা সেনাবাহিনীর মতো অত ভারী অস্ত্র শস্ত্র নাই, বাট দেশ রক্ষায় যা লাগে সব তাদের কাছে আছে। এটাকে বলা হয় আধা সামরিক বাহিনী। এগুলো সিরিয়াল বজায় রেখেই মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ পরীক্ষার প্রশ্ন এরকমও আসছে যে মুদ্রা ব্যবস্থা সংক্রান্ত বিষয়টি 6 দফার কত নং দফায় বলা আছে, অথবা এরকম প্রশ্ন বেশি আসছে যে 6 দফায় অর্থনীতি সংক্রান্ত দফা কতটি। এই প্রশ্নটাই সবচেয়ে বেশি বার আসছে, এবং এখানে আসতে পারে 6 দফায় কেন্দ্রের কতটি ক্ষমতার কথা বলা হয়েছে। আরেকটা প্রশ্ন আসছে 6 দফায় অন্তর্ভুক্ত ছিল না কোনটি। এ ভাই আপনি পারেন কেমনে? আপনার নাম কি? MI A2, টুপি মাথায়, কালো, সুন্দর, আবার একটা রেখাও আছে ডোরা কাটা। ওই যে আপনার কি কালারের, পিঙ্ক কালারের সুন্দর জামা পরা একটা। আপনি শুয়ে শুয়ে কেন বলেন তো? এরকম গালে হাত দিয়ে শুয়ে থাকলে কি লাভ হবে? খাতায় লিখছেন কিছু দেখি? খাতায় খাতায় লিখছেন কিছু? হ্যাঁ, লিখে রাখেন, লিখলে কনসিকুয়েন্টলি মনে থাকবে ভালো, তখন শুধু দেখলেই হবে। ওকে, পুলিশ বাহিনী হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটা মনে রাখার জন্য কি করবেন? মনে রাখার জন্য করবেন হলো পাপ মুক্ত বাসা। বাসাকে পাপ মুক্ত করবেন। প আকারে পা, প্রাদেশিক স্বায়ত্তশাসন, পতে প্রদেশগুলোর ক্ষমতা, এই হলো পাপ। আর মুতে মুদ্রা ব্যবস্থা, এই হলো মু। আর এই করের ক, শুধু মুখ লিখলে তো মনে থাকবে না, এই জন্য লিখবেন মুক্ত, পাপ মুক্ত। আর বৈদেশিক বাণিজ্যর বা, সামরিক বাহিনীর সা, বাণিজ্য আর সামরিক বাহিনী অর্থাৎ ভাষা, পাপ মুক্ত ভাষা। এখানে দেখেন কনসিকুয়েন্টলি প্রত্যেকটা শব্দ আছে। পাতে প্রাদেশিক স্বায়ত্তশাসন। সংকলন কি বুঝিনি আবার? সংকলন আবার কি? কোথার সংকলন? ও ওই যে ওইখানে লিখে আসছি, সংকলন মানে হলো বিভিন্ন গান, গল্প, কবিতা এটাকে জমা করা একত্রে, এটাকে বলা হয় সংকলন। ওকে, শেষ করছেন এইটুকু? আর এইখানে যেটা লিখবেন সেটা হলো 6 দফায় অর্থনীতি বিষয়ক দফা ছিল 6টি, এই 3টি, সরি কি বলি। আর 6 দফায় কেন্দ্রের ক্ষমতার কথা বলা হয়েছে 2টি। কেন্দ্রের ক্ষমতার কথা বলা হয়েছে 2টি। কি কি? একটা হলো কেন্দ্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং পররাষ্ট্র নীতি, দুইটা জিনিস কেন্দ্র দেখবে। পররাষ্ট্র নীতি আর একটা হলো প্রতিরক্ষা ব্যবস্থা, এই দুইটা জিনিস কেন্দ্র দেখবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি। আর একটা কথা লিখবেন, 6 দফায় অন্তর্ভুক্ত ছিল না বিচার বিভাগ সম্পর্কে। 6 দফায় অন্তর্ভুক্ত ছিল না বিচার বিভাগ, বিচার বিভাগ সংক্রান্ত কোনো কথা। আইন বিভাগ ও শাসন বিভাগ সম্পর্কে বলা ছিল 6 দফায়, কিন্তু বিচার বিভাগ নিয়ে